বুদ্ধিজীবী এই শব্দটা বড় ক্লিশে হয়ে গেছে। মনে হয় বুদ্ধিজীবী শব্দটা শুনলেই এখন বোধহয় একটা খারাপ ইঙ্গিত করতে চাইছেন কেউ কেউ, কিন্তু আসলে না, বুদ্ধি বা বুদ্ধিমত্তার চর্চা করেন যারা, তাদের কাছে সমাজের, দেশের একটা প্রত্যাশা থাকে। সেই প্রত্যাশা হলো যে তারা দিশা দেখাবেন, তারা একটা পথ দেখাবেন। শিল্প, সাহিত্য, এগুলো তো আসলে সমাজেরই দর্পণ। শিল্প সাহিত্যের মধ্যে, গানের মধ্যে সমাজের বাস্তব প্রতিফলন হবে। মানুষ কোনটা ঠিক, কোনটা ঠিক নয় সেটা চিনতে শিখবে, এমনটাই তোমরা ভেবেছিলাম। কতদিন আগে সত্যজিৎ রায় তার শিল্পকর্মের মধ্য দিয়ে আমাদের বাস্তব সম্পর্কে অনেক কথা বলে গেছেন। তারপর একাধিক পরিচালক, তারপর গায়ক, তারপরে লেখক, তারা তাদের মতো করে সমাজকে চিনিয়েছেন। কোনটা বিশুদ্ধ, কোনটা সমাজের জন্য উপকারী, সে ব্যাপারে তারা দিশা দেখিয়েছেন। আজকেও সমাজে রয়েছেন তো যারা এই ধরনের চর্চা করেন, যারা তাদের বোধ দিয়ে, বুদ্ধি দিয়ে, তাদের শিল্পের চর্চা দিয়ে সমাজকে পথ দেখাতে পারেন। আসলে পারেন কি? এই প্রশ্নটাই আবার উঠে আসছে যে সত্যি কি বুদ্ধিমত্তার চর্চা করা মানুষজন আর আছেন, নাকি সবই নকল? চারপাশে যা যা ঘটছে, যা যা হচ্ছে, তা তো শিল্প সংস্কৃতির মধ্যে উঠে আসার কথা। মানুষ তো তাই দেখে সচেতন হতে পারেন। কিংবা আমাদের সমাজটাকে যারা দূষিত করছেন, যারা অন্যদিকে নিয়ে যাচ্ছেন, তারাও হয়তো তা দেখে নিজেদের শুধরে নিতে পারেন, একটু ভয় পেতে পারেন। অথচ কি আশ্চর্য দেখুন, আজকে সবই যেন একাকার। যারা বুদ্ধিমত্তার চর্চা করেন, যারা বুদ্ধি দিয়ে শিল্প তৈরি করেন, শিল্পের চর্চা করেন, মানুষকে সচেতন করবার কথা বলেন, তাদের শিল্প এই দূষিত গলিত রাজনীতির সাথে কেমন একাকার হয়ে যাচ্ছে। আমাদের তাই ভাবতেই হচ্ছে যে সত্যি কি এই বুদ্ধির বিষয়টা রয়েছে, নাকি সবই নকল? যারা রাজনীতি করেন তারা যেমন বিশুদ্ধ রাজনীতি করছেন না, দূষিত রাজনীতি করছেন। যারা বুদ্ধির চর্চা করছেন তারাও কি ঠিকঠাক বুদ্ধির চর্চা করেন, নাকি সবটাই নকল? আমাদের ভাবতে হচ্ছে। এটা কি জীবিকা করছেন যারা, নকল বুদ্ধিমত্তার যাদের জীবিকা, তাদের কাছে সত্যি কি আমাদের কোনো প্রত্যাশা থাকতে পারে? ঠিক এখানেই যারা যথার্থ বুদ্ধিমত্তার চর্চা করেছিলেন তাদের কথা বোধহয় আমাদের একটু ফিরে মনে করতে হবে। কিভাবে সেই ধরনের বুদ্ধিমত্তার কাছে আমরা ফিরতে পারি, কিভাবে আবার সেই ধরনের মানুষ আমাদের সামনে এসে দাঁড়াতে পারে, যাদের কাছ থেকে আমরা নতুন দিশা পেতে পারি, দেখতে পারি, চিনতে পারি চারপাশটাকে। সেরকম মানুষকে সত্যি পাওয়া যাবে, আমাদের ভাবতেই হবে। আসলে শব্দটা মতো এরকম যে বুদ্ধিজীবীর আসল নকল, কিন্তু আবারও বলছি শব্দটা বড় ক্লিশে হয়ে গেছে। বুদ্ধিজীবী নয়, আসলে নাগরিক সমাজ তাদের বুদ্ধিমত্তার চর্চা, বুদ্ধিমত্তার চর্চা তারা কিভাবে করছেন, আদৌ করছেন কি, করা যাচ্ছে কি? আমাদের আজকের যা সমাজ বাস্তবতা, সেখানে সত্যি কি আমরা বুদ্ধিমত্তা চর্চা করতে পারি, করা সম্ভব? সমস্ত ভয়, সমস্ত চারপাশের যে দূষিত অবস্থা, তাকে অতিক্রম করে আমরা আমাদের মতো করে আমাদের বুদ্ধিকে শানিত করব, আমাদের বুদ্ধিকে সেইভাবে প্রয়োগ করব। এটা কি আদৌ সম্ভব? কিভাবে এই নকল বুদ্ধিমত্তার থেকে আমরা উদ্ধার পাব? কি করে যথার্থ বুদ্ধি চর্চার দিকে এগোতে পারবো? আমাদের পথে ভাবার সময় এসে গেছে। নকলটাকে চিনলেই তো আসলটা কি সেটার অনুসন্ধান করা সম্ভব। তাই আমরা আর কিছু পারবো না, কিন্তু নকলটাকে বোধহয় চিনিয়ে দিতে পারি। নকল বুদ্ধিমত্তারকে যারা জীবিকা করছেন তাদের যদি একটু চিনতে পারি আমরা, কে বলতে পারে সেখান থেকে হয়তো আসল বুদ্ধিমত্তার যারা পরিচয় দেবেন তাদের খোঁজ চলতে পারে। কিংবা নাগরিকরা সেই বুদ্ধিমত্তার অনুশীলনে নিজেরা এগিয়ে আসতে পারে। তাই জন্য আসুন আমরা যেটা করতে পারি, শুধু একটু চর্চা করতে পারি, আলোচনায় আনতে পারি যে কিভাবে নকল আর আসল বুদ্ধিমত্তার বিষয়টাকে আমরা নির্ধারণ করব, সেই বিষয়ে একটু আলোকপাত করবার প্রয়াস করি। আমার সঙ্গে আলোচনার জন্য রয়েছেন ঠিক এই মুহূর্তে, আসুন তাদের সঙ্গে পরিচয় করে দিই যারা এই বিষয়ে আমাদের সঙ্গে আজ আলোচনায় থাকবেন। আমাদের সঙ্গে রয়েছেন মিরাতুন নাহার, অধ্যাপক ডক্টর মিরাতুন নাহার, আর আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর দেবশ্রী ভট্টাচার্য। দেবশ্রীবাবু অধ্যাপনা করেন এবং বারবার এই বিষয়গুলো নিয়ে বলেন। আমি মিরাতুনদের কাছে প্রথম আসবো। মিরাতুনদের
বিষয়টা এটা, আপনি বারবার বলেন যে এই বুদ্ধিজীবী শব্দটা খুব ক্লিশে হয়ে গেছে। সত্যি তো, বুদ্ধিজীবী শব্দটা বলতে শুধু খারাপ লাগে, কিন্তু বুদ্ধিমত্তার চর্চা যারা করেন, শোনা যাচ্ছে না বোধ হয়। হ্যাঁ, আমি পিসিআর কে বলছি দেবশ্রী বাবু, আপনি শুনতে পাচ্ছেন? দেবশ্রী বাবু, শোনা যাচ্ছে? আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন আমায়? আমি শুনতে পাচ্ছি না, আমি আস্তে শুনছি আপনার দেবশ্রী বাবুর কথা আমি খুব আস্তে শুনছি, কানে আমি শুনতে পাচ্ছি না। আমি কিন্তু শুনতে পাচ্ছি। আগে তোমার কথা একটুও শোনা যাচ্ছিল না, এখন একটু শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? হ্যাঁ, বলো বলো। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছেন আমায়? আপনি আমায় শুনতে পাচ্ছেন? এবার শুনতে পাচ্ছি, এবার শুনতে পাচ্ছি। মিরাতুল, এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। বেশ, মিরাতুল, যে প্রশ্নটা যে আপনি বারবার করে বলেন যে আসল নকল নয়, আসলে আমাদের যথার্থ বুদ্ধিমত্তা চর্চাটা শুরু করতে হবে, সেই চর্চাটাই বোধহয় কোথাও থেমে গেছে যা হচ্ছে চারপাশে। সত্যি তো, এই সময় যারা সত্যিকারের বুদ্ধিমত্তার চর্চা করেন তারাই তো দিশা দেখাতে পারতেন, তারাই তো আমাদের প্রেরণা দিতে পারতেন চারপাশের যে অবস্থা তার পরিপ্রেক্ষিতে। প্রশ্নটা হচ্ছে বুদ্ধিমত্তার নয়, প্রশ্ন হচ্ছে নাগরিক। আমাদের দেশের নাগরিক, বিভিন্ন স্তরের নাগরিক রয়েছে। উঁচু থেকে, মানে খুব দুর্ভাগ্যের, গণতন্ত্রে এটা হওয়ার কথা নয়, কিন্তু উঁচু থেকে নিচু তলা এই ধরনের নাগরিকদের স্তর ভেদ রয়েছে। সেখানে বুদ্ধিমত্তা, আমার তো মনে হয় এমনি সাধারণভাবে যাকে বুদ্ধি বলে সেই বুদ্ধি সকলের আছে একদম। কিন্তু চর্চার মাধ্যমে জীবনভর লেখাপড়া শিখতেও বুদ্ধি হয়, সেই বুদ্ধির কথা নিশ্চয়ই তুমি বলছো না। বুদ্ধি সকলেরই থাকে, কতগুলো স্বাভাবিক বুদ্ধি সকলেরই থাকে, কম বেশি, কারো কম কারো বেশি। কিন্তু যে বুদ্ধিমত্তার দিকে তুমি নির্দেশ করতে চাইছো, আমাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছো, সেই বুদ্ধিমত্তাটা হলো নাগরিক হিসাবে আমরা প্রত্যেকেই নিজের নিজের অবস্থানে থেকে কিছু দায়বোধ আমাদের থাকতে হয়, কিছু দায় দায়িত্ব আমাদের পালন করতে হয়। সেই রকম নাগরিক, তাদের একটা স্তর রয়েছে, একটা স্তরের নাগরিক। তারা কারোর উপর নির্ভর করবে না, শির দ্বারাটা সোজা রাখবে। আর আমি দর্শনের ছাত্রী বলে আমি শিখেছি জার্মান দার্শনিক কান্টের কাছ থেকে, এবং জীবনে সেটা চেষ্টা করি অনুসরণ করার। তত্ত্ব কথা বলতে বসিনি, এটা খুব অনুসরণযোগ্য একটি কথা। প্রতিটি মানুষের মধ্যে দু ধরনের ভালো বৃত্তি আর মন্দ বৃত্তির লড়াই থাকে। এই বুদ্ধিমত্তার কথা নয়, ভালো বৃত্তি, দয়া, মায়া, মমতা, ক্ষমা ইত্যাদি। আর অন্যদিকে হিংসা, দেশ, যত রকমের অপরাধ কর্ম করার প্রবণতা, সেই বৃত্তিগুলো মানুষের থাকে। প্রত্যেকটা মানুষের মধ্যে এই দুটো বৃত্তির মধ্যে লড়াই সবসময় চলে। আমি জার্মান দার্শনিক কান্টের কাছ থেকে শিখেছি এবং বাবার জীবন থেকে শিখেছি। এই লড়াইয়ে হেরে যাবে না যারা, সেই রকম বুদ্ধিমত্তাওয়ালা নাগরিকদের কথা তুমি সম্ভবত, আমি আন্দাজ করছি, বলতে চাইছো। স্বার্থপর হবে না তারা, পরার্থপর হওয়া খুব কঠিন, কিন্তু স্বার্থপরতা তাদেরকে ছুঁতে পারবে না। তারা তাদের নিজেদের দায়বদ্ধতা মানবে, এবং সেই দায়বদ্ধতাটা কিরকম না, আমার কাজ শুধু পরিবারের মধ্যে সীমাবদ্ধ নয়, আমার কাজ, আমি একজন নাগরিক, আমি এই দেশের মানুষ, এই রাজ্যের মানুষ। আমার কাজ এই রাজ্য নির্বাচনের মাধ্যমে যাদের হাতে তুলে দিয়েছে জনগণ, সেই জনগণ ঠিকভাবে কাজ করছে কিনা, জনস্বার্থ বিরোধী কোনো কাজ করছে কিনা, সেটা দেখার কাজ আমার। আমি সেই স্তরের নাগরিক, এরকম যিনি ভাবতে পারেন নিজেকে, তাদের কথা সম্ভবত তুমি বলছো। এখন এবার প্রশ্ন, সেই স্তরের বুদ্ধি নিয়ে চলেন যারা, বুদ্ধিমত্তা নিয়ে চলেন যারা, তাদের কি আজকে অভাব ঘটেছে যে যা খুশি তাই? রাজ্যের মাথায় যিনি বসে আছেন, তিনি যেমন ইচ্ছা তেমন বোঝাচ্ছেন, যেমন ইচ্ছা তেমন কাজ করছেন, অপরাধ কাণ্ড নির্বিবাদে করে চলেছেন, করে সেই অপরাধ কাণ্ডের কথা তুলে অন্যদের উপর চাপিয়ে দিচ্ছেন, আবার তিনি সেই অপরাধ দূর করবেন বলে জানাচ্ছেন সকলকে। এই যে ব্যাপারগুলো ঘটে যাচ্ছে প্রায় একটার পর একটা,
এই আমাদের দেশে কি সেই নাগরিকদের স্থান শূন্য হয়ে গেল? সেই নাগরিকরা, আমি বুদ্ধিজীবী কথাটা ব্যবহার করছি না, কারণ ওটা ক্লিশে হয়ে গেছে। বুদ্ধিজীবী বলে আর কেউ নেই। নাগরিক, দায়িত্ব জ্ঞান সম্পন্ন নাগরিক, যারা মেরুদণ্ড সোজা করে এই কাজগুলো করবেন, তারা বিশেষত কোন ধরনের ক্ষেত্রে থাকে? আমার নিজের জ্ঞান বুদ্ধি অনুযায়ী মনে হচ্ছে তাদের বিশেষ প্রতিভা নিয়ে তারা জন্মায়, প্রতিভার স্বীকৃতিও পায়। সাহিত্য, শিল্প, সংস্কৃতি, তার মধ্যে সঙ্গীত আছে, নাটক আছে, চলচ্চিত্র আছে, এই সমস্ত ক্ষেত্রে তারা এক ধরনের স্বীকৃতি আদায় করে নেওয়ার সামর্থ্য অর্জন করেন। ফলে তারা তাদের সেই নিজস্ব ক্ষেত্রগুলো থেকে কাজ করে নিজেদের কাজগুলো সামলে এই কাজটাও তাদের উপরে পড়ে বলছি আমি, তাদের এই দায়টা নিতে হয় যে দেশ ঠিকভাবে চলছে কিনা, দেশবাসীর বিরুদ্ধে কিছু কাজ, বিরোধী দেশবাসীর স্বার্থ বিরোধী কোনো কাজ রাজ্যবাসীর আমাদের ক্ষেত্রে করছে কিনা, যাদের হাতে ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে। ক্ষমতা মানে পরিচালন ভার। এদেরকে আমি মনে করি এই নাগরিকদের, এমনি আমি নাগরিক বলি, এখন আর বুদ্ধিজীবী কথাটা ছুঁড়ে ফেলে দিয়েছে সব মানুষ, আর বুদ্ধিজীবীদের কেউ শ্রদ্ধা ভক্তি করে না। ফলে নাগরিক, আমার শেষ কথা এইটুকু, এই নাগরিকরা আজকে এই সময়ে দেখা যাচ্ছে বেশিরভাগ তাদের ক্ষেত্রগুলো, কাজের ক্ষেত্রগুলো, বর্তমানে যিনি প্রধান হয়েছেন, প্রশাসনিক প্রধান, তিনি তাদের ক্ষেত্রগুলোকে একেবারে রুক্ষ মরুভূমিতে পরিণত করে দিয়েছে। তার অনেক ক্ষমতা না, শিল্প জগতে কিছু নেই, সাহিত্য, শিল্প, সমস্ত ক্ষেত্র, চলচ্চিত্র, নাটক, এই জগতের মানুষজনেরা সব বসে পড়েছে মাথায় হাত দিয়ে। তাদেরকে বলেছেন কোনো ভাবনার কারণে আমার মঞ্চে চলে এসো, আমার আশপাশে থাকো, সঙ্গীত জগতে আমার আশপাশে থাকো, তোমাদের সব হয়ে যাবে, অনেক বেশি, টাকা পেতে গান করে, এই ধরনের কথা বলেছেন বলে নাগরিকরা বুঝতে পারে। ফলে এই মানুষগুলোই কিন্তু এই নাগরিক হওয়ার কথা ছিল, এরাই ওই নাগরিক হয়ে থাকবেন এবং তাদের ভূমিকাটা পালন করবেন। আমার মনে হচ্ছে এই নাগরিকদের কেনা হয়ে গেছে বললে তাদের প্রতি অবমাননা করা হবে। তাদের দাঁড়ানোর জায়গাটুকু কেড়ে নিয়ে, ওই চাদর ধরে যদি কেউ শতরঞ্জির উপর দাঁড়িয়ে থাকে তো টান দিলে উল্টে পাল্টে পড়ে যায়, ওইরকম শতরঞ্জিগুলো টেনে নিয়েছেন, উল্টে পাল্টে পড়ে গেছে, তখন বলছে কাঁদছো কেন, এসো আমার কাছে এসো, আমি জায়গা দিচ্ছি। এইভাবে তাদের জায়গা দেওয়া হয়েছে। তারা কিছুজন এরকম আছেন, তাদের সম্পর্কে আমাদের ধারণা অত্যন্ত খারাপ হয়ে গেছে। তাদের, সেই নাগরিকদের আমরা শ্রদ্ধা ভক্তি করতে পারছি না। আর একটা হয়েছে, আমি পরে বলবো, এই বিষয়তে তুমি আলোচনা করছো, পরে বলবো, বেশি সময় নেওয়াটা ঠিক নয়। আমি পরবর্তীতে বলবো যে একটা শূন্য জায়গাও তৈরি হয়েছে, কিছু টিম করছে, তারা ওইখানে ওই শতরঞ্জি কেড়ে নিয়েছে বলে তারা ওইখানে ওই শতরঞ্জিতে ওনার বেছানো শতরঞ্জিটাকে দখল করেছে। কিন্তু কিছু একটা ব্যাপারও হয়েছে যেটা আমি পরবর্তীতে ব্যাখ্যা করব, যে শূন্য জায়গা তৈরি হচ্ছে। মারা গেছেন বহু সত্যিকার বুদ্ধিজীবীদের। আমরা আমাদের, আজকে আমি প্রবীণতম একজন, মানে কি বলবো, ৭৬ বছরের একজন মহিলা নাগরিক, আমার সময়, আমার তরুণী বয়সে আমি পেয়েছি এই বুদ্ধিমত্তাওয়ালা মানুষদের, একেবারে সরাসরি পাশে পেয়েছি, তাদের দেখে শিখেছি, তাদের কাজ দেখে। তারা নেই, অনেকেই চলে গেছেন। তাদের জায়গা, শূন্য জায়গাগুলো আর নতুনদের দিয়ে ভরানো যায়নি। মেরুদণ্ড সোজা হওয়া মানুষগুলো আর ভরানো যায়নি। কেন যায়নি সেটার ব্যাখ্যা আমি পরবর্তী অংশে বলব। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে বলে আমার মনে হচ্ছে, আর তার সুযোগ নিচ্ছে শাসক দলও নেই। একদম, মানে শাসক দল এটাকে ব্যবহার করছে, একটা তাদের অসহায়তাটাকে ব্যবহার করছে। আমি অসহায়তাই বলছি। আসবো আমি দেবশ্রীর কাছে আসবো, তবে তার আগে পরিচয় করিয়ে দিয়ে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সুকান্ত ঘোষ, অধ্যাপক সুকান্ত ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক হিসেবেও এখন যথেষ্ট পরিচিত। আমি সুকান্তকেও আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দেবশ্রীবাবু, যেটা নীলাকুন্তি যেখানে শেষ করলেন, যে একটা শূন্যতা তৈরি হয়েছে, বুদ্ধিকে যারা জীবিকা করেন তাদের কাছে তো আমাদের অনেকটা প্রত্যাশা, কিন্তু তাদের এমন একটা জায়গায় এনে ফেলা হয়েছে যে তাদের শাসক দল কিংবা ক্ষমতাসীনদের সঙ্গে গাঁটছড়া না বাঁধলে চলছে না, তাদের টিকে থাকাটা সমস্যা। সত্যি কি ব্যাপারটা এরকম, নাকি আসলে
তাদের মধ্যে একটা শূন্যতা তৈরি হচ্ছে। আমি বলছি বুদ্ধিমত্তার শূন্যতা, যে শূন্যতা আসলে অনেককে প্রভাবিত করতে পারে না। তাদের যে প্রতিভা, সেই প্রতিভাই কোথাও খামতি থেকে যাচ্ছে। আপনি আমায় শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। অরুণবাবু শুনতে পাচ্ছেন? শুভ সন্ধ্যা। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। এখন দেখুন, এই যে বুদ্ধিমত্তা, যে ম্যাডাম যেটা বললেন, একদম আমি ম্যাডামের সাথে 100% অ্যাগ্রি। এই যে বুদ্ধিমত্তা, এর মানে বিকাশ এবং প্রকাশ, এর মাঝখানে বুদ্ধি, তো বুদ্ধি যেমন সৃষ্টি করতে পারে, তেমনি বুদ্ধি কিন্তু গণিত চর্চা করতে পারে। অর্থাৎ আমাদের এই যে বুদ্ধিমত্তা নিয়ে যারা ঘোরাফেরা করে, যাদের কাজে অনেক রেকটিফাই করা হয়, তারা কিন্তু একটা গাণিতজ্ঞ, মানে গণিতজ্ঞ বটে, একটা গাণিতিক নিয়ম কিন্তু ক্যালকুলেশন করে। নিশ্চয়ই সবাই না, একদল দেখে যে আমার হিসাবটা আগে করে নিই, আমার বুদ্ধিটা কোন স্রোতে বলে আমার ব্যক্তি জীবনের প্রতিষ্ঠা, ব্যক্তি জীবনের নিরাপত্তা, ব্যক্তি জীবনে আরো ভালো করে আরো প্রাচুর্য নিয়ে থাকাটা এনশিওর হয়। আরেকটা দল মনে করে, তারাও কিন্তু এই যে আমাদের দেশ বা রাজ্যে যে ঘটনা সাম্প্রতিক গতিকে ঘটে চলেছে একের পর এক ধারাবাহিকভাবে, এই ঘটনাগুলো প্রচুর লোককে কিন্তু পীড়া দেয়। তাদের মধ্যে সকল কোটান করছে বুদ্ধিজীবী, তাদেরও পীড়া দেয়। আরেকটা বুদ্ধিজীবী মানে সেকশন আছে, যারা বুদ্ধিটা দিয়ে বিচার করে, যারা বুদ্ধিটা দিয়ে বিচার করে এটা অন্যায়, কিন্তু তারা কিন্তু রেসিপ্রোকেট করতে পারে না, কারণ তাদের মধ্যে ওই গণিতের একটা ক্যালকুলেশন করে আসে। তারা হয়তো নেকেডলি অঙ্কটা করে না, পাটিগণিতটা করে না, কিন্তু তাদের অস্তিত্বটাকে এই সিস্টেমে টিকিয়ে রাখার জন্য কোথাও একটা কম্প্রোমাইজ রয়েছে চলে। আরেক দল আছে, এই যে ম্যাডাম মিরাতুল মুহিদের মতো মহিলারা আছেন, যারা সব সময় একই রকম ভাবে ইউনিভোকালি প্রোটেস্ট করেন, যেটা অন্যায় কোন পক্ষ করছে বা কোন পক্ষ করছে না সেটা না দেখে, যেটা অন্যায় সেটা এগেইনস্টে প্রতিবাদ করা, যেটা ন্যায় সেটা প্রতিষ্ঠা করার জন্য নিজেদের বক্তব্য সুস্পষ্টভাবে বলা। কিন্তু এর মাঝখানে কি হচ্ছে, রাষ্ট্র ঢুকে যাচ্ছে। অর্থাৎ রাষ্ট্রর কিছু প্রলোভন আসছে। রাষ্ট্র আপনাকে থামাতে গেলে, এই যে মিরাটুল দিদির মতো এরকম মহিলাদের থামাতে গেলে অনেকগুলো অস্ত্র ব্যবহার করে। তো মানে কখনো একটা সুগার কোটেড কুইনিন বলে আর কি, সুগার কোটিং দিয়ে কখনো করার চেষ্টা করে, আসলে ভেতরে কুইনিন ভরা, বা কখনো শক্তি প্রদর্শনে করে। প্রথম হচ্ছে প্রলোভন। সেই প্রলোভনটা আমরা সমাজের অনেকগুলো রিপু নিয়ে আমরা বেঁচে আছি এই সমাজে, তার মধ্যে একটা লোভও আমাদের রিপু। এবার লোভের ইন্টেন্স আমাদের মধ্যে, সবার মধ্যে কম বেশি লোভ আছে, তার ইন্টেন্সিটি নিয়ে প্রশ্ন উঠতে পারে, কার কতটা ইন্টেন্সিটি। আমরা কি করি, আমরা দেখি দূর ঝামেলায় যাবো কেন, আমি এই পাচ্ছি ওই পাচ্ছি। রাষ্ট্রীয় ক্ষমতা যারা বহন করছেন তারা তো আমাকে এই সুবিধা দেবে, তাদের বিরুদ্ধে নয় আমি একটু কথা বললামই না, আমার একটু কথা কমিয়ে দিলাম, অন্য স্রোতে, মানে একটা গোল গোল কথা বলে অন্য স্রোতে নিয়ে গেলাম। অর্থাৎ হোয়াট অ্যাবাউটারই খুঁজলাম। হোয়াট অ্যাবাউটারই মানে আজকে যদি কোনো ঘটনা ঘটে, আমি 500 বছর আগে কোনো ঘটনার রেফারেন্স এনে সেইটা কেন হয়েছিল ওইটাকে এমফাসাইজ করে ওইটাকে ফোকাস ঘুরিয়ে দেবো। এটাও একটা ইন্টেলেকচুয়াল গণিত, কিন্তু এটাও একটা পাটিগণিতের, যেতে আমার জায়গাটা ঠিকঠাক থাকে। মানে এটা তো আমার বুদ্ধির জন্যই হচ্ছে, আমার বুদ্ধি আছে বলে এগুলো আমি করতে পারছি। কিন্তু যে নির্ভীক যে বুদ্ধিমত্তা, যে বুদ্ধিমত্তা রাষ্ট্রশক্তির ওই রক্তচক্ষুকে ভয় পায় না, যারা রাষ্ট্র শক্তির প্রলোভনকে অস্বীকার করতে পারে, সেটা কিন্তু আস্তে 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 সমাজ থেকে কমে আসছে। কারণ কমে আসছে এই জন্যই, কবি সাহিত্যিক তাদের আমরা দেখেছি, কিন্তু যারা স্টেটসম্যানের মতো কথা বলেছেন
এই মিরাতুল ম্যাডামদের মতো মহিলারা যারা সেদিনকার রাষ্ট্রশক্তির বিরুদ্ধে কথা বলেছে, অন্যায়ের বিরুদ্ধে, আজকেও রাষ্ট্রশক্তির বিরুদ্ধে কথা বলছে, এই সংখ্যাটা তো আস্তে 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 আমাদের রাজ্য, দেশ, এমনকি পৃথিবী থেকেও আস্তে আস্তে কমতে শুরু হচ্ছে। এইখানে যেটা মিরাজুদ্দিন যেটা বললেন সেটার সম্বন্ধে যদি আমি 100% এগ্রি, একটা শূন্যস্থান কিন্তু তৈরি হচ্ছে। এই যে ভ্যাকিউম একটা তৈরি হচ্ছে পৃথিবীতে, কিন্তু কোনোদিন ভ্যাকিউম থাকে না দীর্ঘস্থায়ী। ভ্যাকিউম হলে কি করে, বায়ুর চাপ, আশেপাশের বায়ুগুলো প্রবল বেগে ওই ভ্যাকুয়াম জায়গাটাকে, ওই শূন্যস্থানটাকে পূর্ণ করার জন্য প্রবল বেগে ছুটে আসে, যার জন্য ঝঞ্ঝা তৈরি হয়। তার অপেক্ষা নিশ্চয়ই আমরা করছি, এবং সেই দিন আসবে, আজ না আসুক কাল আসবে। কিন্তু দেখুন কি বলা হলো, আমি রিসেন্ট যদি আমি প্রসঙ্গটা তুলি, এই চাকরি, এই স্কুল, খুব আমি সত্যি আন্তরিকভাবে খুবই অনুতপ্ত যে এতগুলো লোক এত বছর চাকরি করার পরে তাদের ফাইন মর্নিং শুনতে হলো যে আমাদের চাকরি নেই, তাদের এস্টাবলিশমেন্ট রয়েছে, বাবা মা অসুস্থ রয়েছেন, তাদের সন্তান সবকিছু, বেঁচে থাকাটা একটা দুঃসহ হয়ে গেল। কিন্তু কি ব্যাপারটা বলুন তো, রাষ্ট্রের পক্ষ থেকে কি বলা হচ্ছে, কি বলুন তো, রাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে বিচার ব্যবস্থা ভয়ঙ্কর ভাবে কলুষিত, বিচার ব্যবস্থা অন্যায় করেছে, জাজ সাহেব অন্যায় করেছেন, উকিল অন্যায় করেছেন, বিরোধীরা অন্যায় করেছেন। অন্যায় কোনটা নয়? অন্যায় করাপশনটা অন্যায় নয়, এইরকম হিমালয়ান লেভেলের ফ্রডটা অন্যায় নয়, সেটা নিয়ে একটা শব্দ উচ্চারণ নয়। প্রশ্ন হচ্ছে যে এত উকিল, কোর্ট কাছারি এগুলো তো যেতই না, যদি সেই দিন আমি অ্যাকশনটা নিতাম, সেই দিন আমি একজনকে, যদি বলে একজনকে বিরুদ্ধে কি কোনো পেনাল মেজার নেওয়া হয়েছে, একজন নেওয়া হয়নি। এমনকি দিদেন যে এডুকেশন মিনিস্টার ছিলেন, তাকে যে স্যাক করা হয়েছে পরবর্তীকালে পার্টি অ্যান্ড মিনিস্ট্রি থেকে, সেটা কবে? সিবিআই অ্যারেস্টের পরে। সিবিআই কোন রেসপেক্টে অ্যারেস্ট করেছেন? তার বন্ধভিত থেকে বিপুল পরিমাণের অর্থ এবং অলংকার রেড হ্যান্ড ধরা পড়েছে। তারপরে পাক কমিটির রিপোর্ট, যখন প্রাইম অফেসি এভিডেন্স দেওয়া হয়েছিল, একটা স্টেপ করাপশনের এগেইনস্ট অ্যাকশনের, অথচ সার্ভিস কমিশনের যে আইন, সেই আইনে 19-20 ধারায় রাজ্যকে সম্পূর্ণ ক্ষমতা দেওয়া আছে যে কাউকে স্যাক করার মতো। কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, ফলে ওইগুলো নিয়ে কোনো বক্তব্য নেই। কিন্তু বক্তব্য কখন? 2022 অনওয়ার্ড নাকি একটা ভয়ঙ্কর নোংরা খেলা হয়েছে। কি নোংরা খেলা? মানুষ আইনের কাছে গেছে, মানুষ ন্যায় বিচারের জন্য আদালতের কাছে গেছে, এইটা ভয়ঙ্কর খেলা। তার আগে যে খেলাগুলো হলো, ওইগুলো মোটেও পরিষ্কার ছিল, নির্মল ছিল। এই যদি বার্তা হয় রাষ্ট্রের তরফ থেকে, মানে আমরা কোন সমাজ ব্যবস্থা? এই যে আপনি শুধু বুদ্ধিজীবীদের বলছেন, বুদ্ধিজীবী তো নয়, পুরো সমাজটাকে ভিসিয়েট করার জন্য এই ধরনের অ্যাপ্রোচটা যথেষ্ট নয় কি? যে আমাদের লোক বা যেই করুক এত বড় অন্যায় করলো, টাকা নিয়ে ওএমআর ম্যানিপুলেট করে মাস লেভেলে, এবং সেটা বিভিন্ন কোর্টে, লোয়ার কোর্ট থেকে আরম্ভ করে সর্বোচ্চ কোর্ট অব্দি তার ভার্ডিক্টে প্রমাণিত। তাহলে সেই ব্যাপারটা নোংরামি হলো না? কবে থেকে হলো? 2022 থেকে, যখন থেকে মানুষ আইনের দরজায় গেল ন্যায় বিচারের জন্য। তারা যদি সর্বোচ্চ স্তর থেকে, রাষ্ট্রীয় স্তর থেকে আসে, তাহলে সব বুদ্ধিমত্তায় বিকে যাওয়ার পক্ষে যথেষ্ট। কিন্তু তবুও মানুষের যে মানুষের কনসায়েন্সের কাছে এই আপনার ফ্যাসিস্ট শক্তি চিরকাল, ইতিহাস বলছে চিরকাল পরাজিত হয়েছে। তাতে হয়তো সময় লেগেছে, ভ্যাকুয়ামটা তৈরি হতে সময় লেগেছে, তার ঝঞ্ঝাটা তৈরি হতে সময় লেগেছে, কিন্তু চিরকাল পরাজিত হয়েছে, হয়তো পরাজিত হবেও। প্রশ্ন হচ্ছে রাষ্ট্রের তরফ থেকে যদি এই বার্তা যায়, আমরা কোন সমাজ, কোন ভবিষ্যৎ প্রজন্মর কাছে, কোন পৃথিবীটা আমরা রেখে যাব? এইটা কি আমাদের নিজের আয়নায় দেখার সময় আসেনি? একদম এখানেই নাগরিকদের আমরা ঠিক, আমরা সবাই তো বুদ্ধিমত্তার চর্চা করি, কেউ তো বুদ্ধিমত্তার বাইরে নয়। আমাদের বোধহয় সবার নাগরিকদেরও বোধহয় ভাবা উচিত যে আমরা কোথায় চলেছি, আমরা কেন আমাদের বোধ, আমাদের চেতনাকে একটু অন্যদিকে ঘোরাবো না। আমি সুকান্তর কাছে আছি। সুকান্ত, ঠিক এই সময় একটু আগে দেবশ্রী বাবু বলছিলেন, মিরাতুন্দি বলছিলেন যে আসলে যারা বার্তা দেওয়ার কথা, যারা অন্যরকম করে বার্তা দেবে সাধারণ মানুষকে, তারাই যদি ক্ষমতার মুখ হয়ে যায়, মানে যে মানুষগুলো ক্ষমতার বাইরে তো থাকতে পারতেন। একটা সময় আমরা তো শুনেছিলাম যে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, যারা ন্যায় বিচার চেয়েছিলেন, পরিবর্তন চেয়েছিলেন, অন্যায় নেই, শাসকের পরিবর্তন যে কেউ চাইতে পারে, কিন্তু সেই পরিবর্তন চাওয়া মুখগুলো যদি পরবর্তী সময় শাসকের মুখ হয়ে যায়, বোধহয় ভয়টা বা ভীতিটা সেখানেই সবচেয়ে বেশি, যে আমি একটা পরিবর্তন চাইলাম কিন্তু পরবর্তী যে শাসক হবে তার সাথে আমি জুড়ে যাব।
এটা বোধহয় খুব মারাত্মক, সেই অবস্থাই বোধহয় তৈরি হয়েছে এখন। হ্যাঁ, অনুভবটা শোনা যাচ্ছে আমার? হ্যাঁ, শোনা যাচ্ছে। না, আমার সবচেয়ে বড় বিষয় যেটা মনে হয় এখনকার দিনে, যে শিক্ষামন্ত্রী যখন স্টেজে উঠে দিদি যখন গাইতে বললেন কোনো রবীন্দ্রসঙ্গীত গাও, তখন তিনি মনে পড়ে রবি রায়, বিখ্যাত সুরকার গায়ক, আর.ডি. বর্মনের গাওয়া আধুনিক গান। এই গানটি যদি রবীন্দ্রসঙ্গীত হয় এবং কোনো এক মঞ্চে এক অভিনেত্রী ইন্দ্রাণী হালদার, যদি ভুল না করি, তিনি কোনো একটি গানকে একইভাবে রবীন্দ্রসঙ্গীত বলে চালিয়ে দিয়েছিলেন। তো আহ, এমন দেশটি পাবো খুঁজে, সকল কোথাও খুঁজে দেশের পাবে না রানী। কো তুমি, একদম ঠিক। এমন দৃষ্টি যাই হোক, পাবে না কো তুমি। হ্যাঁ, তো যাই হোক, এই মানে দ্বিজেন্দ্রলাল রায়ের গান কবে রবীন্দ্রসঙ্গীত হয়ে যায় সেটাও আমরা জানি না। আমার মানে এটাই খুব মানে একটু ভয়ের উদ্রেক করে যে সংস্কৃতি তো বহমান, কিন্তু যারা, যে ব্রাত্যবাবু নাটকের জগতে যার অহরহ চলাফেরা, যিনি সংস্কৃতি জগতের ধারক বাহক বলে নিজেকে মনে করেন, তারা যদি আজকে এই ধরনের ভুল করেন, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? আজকে সমস্যাটা হচ্ছে আমরা একটু হিরোইজম, আমাদের তথাকথিত নেতৃত্ব তৈরি করার চেষ্টা এবং তাকে আমাদের মানে ভগবান করে দেওয়ার চেষ্টা, সেটাই আমরা করে ফেলি। আসল যেমন আমরা কোনো রাজনৈতিক দলের এক নেতাকে তাকে যুবরাজ বানিয়ে ফেলেছি, তাকে প্রান্তিক কোনো আন্দোলনের সাথে আদ্যপ্রান্ত কোনোভাবেই যুক্ত তিনি ছিলেন না। হ্যাঁ, তো এইগুলোই অসুবিধে। আসল এই নতুন প্রজন্ম এগুলোই শিখছে। মানে আমি আমি ড্যাশ, মানে এই ঘটনা, মানে আমার কাছে এত ঐশ্বর্য রয়েছে, এই যে গান হচ্ছে, তৈরি হচ্ছে। হুম। তো আজকে এই যে যাদের নিয়ে রাস্তা চলতে চাইছে এই নতুন প্রজন্ম, তারা কিন্তু আজকে আমাদের যেরকম পরিস্থিতি, মানে আমরা ধরো আজকে মনমোহন সিং, অটল বিহারী বাজপেয়ী, বুদ্ধদেব ভট্টাচার্য, এদেরকে কিন্তু চাওয়ার যোগ্যতা আমাদের নেই। আমাদের চাওয়ার যোগ্যতা হয়েছে শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়, ABCDEF, যাকেই বলো না কেন, মানে আমরা যোগ্য নই মানে আমরা আমরা তাদেরকে পাওয়ার। এরকম নেতাই, আমরা এরকম নেতাই, মানে আমাদের এরকমই প্রাপ্য। নাগরিক হিসেবে আমাদের যে যোগ্যতা, তাতে এরকম নেতা নেত্রী আমাদের শাসক হিসেবে আসতে পারে, মানে এটা আমাদেরই অক্ষমতা। একদম, কারণ দেখো আমরা তো বারবার সমালোচনা করি, কিন্তু আমরা ধরো আজকে মার্ক্সবাদ, লেনিনবাদ, আমরা যদি সাভারকারবাদও বলি, যাই বলি না কেন, আমরা এগুলো নিয়ে শেখাতে চাইবে না তো। এগুলো নিয়ে শুভেন্দু অধিকারীও শেখাতে চাইবেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ও শেখাতে চাইবেন না, হালফিলের যারা টিভিতে যে বামপন্থী নেতৃত্বদের দেখা যায় শুধুমাত্র টিভিতে, তারাও শেখাতে পারবেন না তাদেরটা। কারণ তারা জানে যদি আমি চটকদারি মন্তব্য করি যে আমি সংখ্যালঘুদের এই দেশ থেকে বের করে দেব, সংখ্যালঘুদের আইনসভা থেকে বের করে দেব, কেউ বলছেন যে এত হিম্মত কোথা থেকে হয়, আমাকে আইন আদালত শেখাতে আসবেন না। হ্যাঁ, তো এই যে ঘটনাগুলো, এই যে শব্দ বন্ধ, এই যে বাক্য, এগুলো কি হয়েছে বলতো? আমরা রাজনৈতিক সামাজিকরণের যে প্রক্রিয়া বা রাজনৈতিক সংস্কৃতি, সেটা অনেকটাই পলিটিক্যাল অ্যাপাথি। মানে মানে আমি রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে আমার ইচ্ছে, আশা, ভরসা, আকাঙ্ক্ষা কোথাও যেন উবে গিয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যারা আজকে এই জায়গাগুলো নিয়েছে, আমার এক্সপেকটেশন যেরকম আমি সেরকমই পেয়ে যাচ্ছি। এর ফলে আজকে আমার খুব কষ্ট হয়েছে যখন মুখ্যমন্ত্রী নেতাজি ইন্দোরের সবাইকে ডাকলেন, সেখানে কবি সাহিত্যিককে ডাকার কি প্রয়োজন, বা আমাদের সম্মানীয় ভাইস চ্যান্সেলরদের কি প্রয়োজন, কোনো এক কলেজের অধ্যাপক তার বুকের মধ্যে লাগিয়ে রাখা আমি যোগ্য, এগুলো মানে এগুলো এত হাস্যকর বিষয়। সেই কবি বলছেন তার কবির ভাষায়। এবং সবচেয়ে বড় সমস্যা, আমরা না কোনো কিছুকে হয়তো, আজকে আমার এক কলিগ বলছিলেন যে অনেকেই বলে যে পলিটিক্যাল সায়েন্স পড়ে কি হবে, বারবার বলা হয়। ও হচ্ছে নিজে সাহিত্যের মানে শিক্ষক, সে বলছে যে সিভিক্সের পড়াশোনাটা করা প্রয়োজন, কারণ CBSE ICSE বোর্ডে রয়েছে, আমাদের নেই। আমরা জানি না যে কার কাছে যেতে হবে। সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট দেবার পর, তারপর তুমি যদি কারো কাছে চাইতে যাও, যখন দেখছো, আমি একটা উদাহরণ আমি দেই, আজকেই মানে একটা খবর রয়েছে আমাদের এখানে,
উচ্চ শিক্ষা দপ্তর থেকে একটা নির্দেশিকা এসেছে, বিভিন্ন প্রধান শিক্ষক এবং স্কুল ইন্সপেক্টর বিভিন্ন লোকেরা একটা ভার্চুয়াল মিটিং করে স্যালারি বন্ধের একটা কিন্তু জায়গা চলে এসছে। তারপরে মুখ্যমন্ত্রী যদি এই ধরনের সভা করেন, তাতে যদি আমরা গিয়ে ওখানে ওনার কাছে মানে কি বলবো, আমি রাষ্ট্রশক্তির কাছে সবকিছু চাইতে পারি, কিন্তু নিজের নিজস্বতা, আমার ব্যক্তিত্ব আমি যদি সব বিক্রি করে দেই যেখান থেকে কিছুই পাওয়া যাবে না, তার মানে কি সবাই ওই যে তুমি যে বলছিলে রাজনীতির অংশীদার হতে চাইছে, ক্ষমতার অংশীদার হতে চাইছে, এবং সেখান থেকে যে লাভ হবে সেই লাভের অংশীদার হওয়ার জন্য অনুপমদা যেটা বলতে চাইছি, তারা চাইছে যে সেই দলের সঙ্গে থাকতে। সুতরাং আমার খুব মানে অবিশ্বাস্য লাগছিল ওখানে একজন ভদ্রলোক দাঁড়িয়ে বলছেন, যিনি চাকরি হারা, যে না না আমাদের সুপ্রিম কোর্ট এটা করতে পারেনি, যেটা সিবিআই পারেনি, দিদি তো চেষ্টা করেছেন। মানে কোথাও গিয়ে না মানে ওই সমস্যাটা হচ্ছে আমরা রাষ্ট্রশক্তিকে ভয় পাই না, আমরা রাষ্ট্রত্ব শক্তির সঙ্গে থাকতে চাই। এবং এই অনর্গল মিথ্যে বলার যে একটা আর্ট, এই আর্টটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, ইভেন আমি নরেন্দ্র মোদী, মানে যত যারা যারা আছেন, আমি তো এদেরকে এখন এই সেই মানের নেতা হিসেবে মনেই করি না। কারণ তারা শুধুমাত্র চটকদারিতা, শুধুমাত্র ম্যাকিয়াভেলিয়ান পলিটিক্সকে সামনে মানে কিছুটা গ্রহণ করে এই যে রাজনীতির একটা বীজ বাষ্প তৈরি করেছেন। সুতরাং দাদা, এই মানে এই দলে থাকা ওই দলে থাকা, আমরা সাধারণ মানুষ এবং এই চাকরি হারা, তারা কিন্তু কোথাও গিয়ে না শুধুমাত্র স্বার্থের কথা ভাবছে। এই যে যারা আজকে একটা কথা বলে শেষ করব, আরজি করে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলন আমি তোমাকে বলেছিলাম একদিন আন্দোলন কিন্তু স্তীমিত হবে। এর কারণ হলো সেই আন্দোলন ইভেন্ট শোনা গিয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট এর সঙ্গে যুক্ত ছিল। মানে আজকে একটা আন্দোলন করতে হলো ইভেন্ট ম্যানেজমেন্ট প্রয়োজন, এবং তারা তাদের নির্ভয়ার দাবিগুলো তাদের সবার সামনে রাখেনি, তারা দাবিগুলো রেখেছে নিজেদের মানে মানে যখন যা চাকুরির ক্ষেত্রে কি কি সুবিধা তারা পায়নি, সেই সুবিধাগুলো পাওয়ার একটা শিখণ্ডী হিসেবে, আমি এটা বললে হয়তো অনেকে খারাপ পাবে, শিখণ্ডী হিসেবে নির্ভয়াকে রাখা হয়েছে, আর কিচ্ছু নয়। সুতরাং আমরা যেটা দেখছি মরীচিকা, এবং তুমিও যেটা বলছো নকল বুদ্ধিমত্তা, নকল বুদ্ধিমত্তা কিছু নয়। আমি যেটা বলছি যে আগেকার যে রাজনৈতিক সংস্কৃতি, তা দেখে সারা বিশ্ব সম্মান করতো আমাদের, কিন্তু আমাদের রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে যেগুলো শোনা যাচ্ছে বা যেগুলো বলা হচ্ছে সেটা অনেকটাই দেখনদারি। জানি না বাস্তবে আমরা এই যারা যারা এই নিজেদের স্বার্থ মানে কি বলবো রক্ষা করতে উদ্যত, মানে সেই দলে আমরাও পড়ি, হয়তো সেইভাবে হয়তো কোনোদিন আমরা মূল জায়গা থেকে সরে যাব। তুমি যেটা জানতে চাইছিলে। আমি আবার আসবো বিরাটনজির কাছে। ম্যাডাম, যে আসল নকল, সত্যি কি আমরা আসল বুদ্ধিমত্তা চর্চার দিকে এগোতে পারবো? কেমন লাগছে আসল নকল বুদ্ধিমত্তা? তুমি লিখেছো বটে এইভাবে, কিন্তু আসল বুদ্ধিমত্তার আবার আসল নকল হয় না। এই যে যোগ্য মানে শিক্ষকের সবকিছুরই শিক্ষকদের যোগ্য অযোগ্য হয়ে গেল, তারপরে আমরা তো দেখেছি যে ওটাও দেখেছি আমরা। হ্যাঁ, বলতে চাইছো, বুঝতে পেরেছি যে বুদ্ধিটা ভালো কাজে না লাগিয়ে যারা খারাপ কাজে লাগাচ্ছে, খারাপ উদ্দেশ্য নিয়ে, লক্ষ্য নিয়ে যারা ব্যবহার করছে বুদ্ধিকে, তাদেরকে তুমি নকল বুদ্ধিমত্তার অধিকারী বলছো, এবং তারা সেটাকে আবার সেই বুদ্ধিমত্তাটা নিয়ে জীবিকা নির্বাহ করছে। এতটা ব্যাখ্যা করতে হচ্ছে তোমার শিরোনামকে। সে এই জীবিকা নির্বাহ করা, এইভাবে পরিবার পালন করা, জীবিকা পালন নির্বাহ করে তো আমরা পরিবার পালন করি, তো সেই পরিবার পালন করা, সেই পরিবার আবার কেমন হবে, এইসব তো চিন্তা আছে। একদম। আমি আমার মতো করে, আমি দেবশ্রী বাবুর কথা ওই সময় শোনা যাচ্ছিল না, আমার কোনো কারণে হোক আমার ডেস্কটপে একটু প্রবলেম হচ্ছে কিনা জানি না, কিন্তু এরপরে সুকান্তের কথা শুনতে পেয়েছি। নামটা ঠিক বলছি তো? আমি এবার একটু নাম বলে যাচ্ছি। সুকান্তের কথা শুনতে পেয়েছি খানিকটা শেষ দিকে বলার পরে। সুতরাং যদি পুনরুক্তি হয়ে যায় আমাকে মার্জনা করো, কারণ আমি শোনা যাচ্ছিল না, আমার এখানে একটু প্রবলেম হচ্ছে। আমার দুটো শব্দ বন্ধ না, দুটো নিন্দাসূচক, নিন্দা প্রকাশক দুটো কথা খুব মনে হচ্ছে, যেটা আজকে আমাদের রাজ্যে যারা প্রধান, যাদের রাজ্যটাকে সুউচ্চ সত্যিকার উন্নত রাজ্যে পরিণত করার দায়িত্ব ছিল,
তা তারা করতে পারেনি। 2011 থেকে করেনি, উল্টো যেটা করেছে সেটা আমি দুটো শব্দ দিয়ে বোঝাবার চেষ্টা করছি ছোট করে। এবং তারপরে আমাদের যারা তুমি যাদের বলছো যারা নকল বুদ্ধিমত্তার ধারক বাহক হয়েছে তাদের সম্পর্কে একটু ছোট করে দু কথা বলবার আছে। তাদের ভূমিকা কি ছিল কিন্তু সেটা তারা পালন করতে পারছে না, কোথায় ব্যর্থতা সেটা। দুটো শব্দ আমরা নিন্দা করে অনেক সময় বলি, তোমার খেয়াল খুশি মতো কারো কাজ পছন্দ হচ্ছে না, সেটা নিজের খেয়াল খুশি মতো করেছে, তোমার খেয়াল খুশি মতো চলতে হবে আমাদের, বলি না? ছোটদেরও বলি, বড়দেরও। আর একটা হলো খেয়াল খুশি মতো চলার পাশাপাশি বলি যাচ্ছে তাই কাণ্ড করেছো, মানে যা ইচ্ছে তাই করেছো, নিজের ইচ্ছে মতো করেছো, সেটাকে আমরা বলি যাচ্ছে তাই। যাচ্ছে তাইটা কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় পারিবারিক ব্যবস্থায় খুব খারাপ নিন্দাসূচক শব্দ বলে ব্যবহার করে। কেমন হলো, আমি কেমন করলাম বা আমার ব্যাপারটা কেমন হলো, বলা হলো যাচ্ছে তাই। এই দুটো শব্দ, এই দুটো নিন্দাসূচক শব্দই আজকে যিনি যারা আর বলি না, দলটলও বলি না, মুখ্যমন্ত্রী বলার কোনো মানে হয় না, এই একজন ব্যক্তি, তিনি শাসক দলনেত্রী, তিনি করছেন, তিনি দুটো ব্যাপারই করছেন। একটা হচ্ছে খেয়াল খুশি মতো, নিজের খেয়ালে যা হচ্ছে তাই খেয়াল খুশি মতো কাজ করছেন, এবং নিজের খেয়াল খুশি মতো কাজ করাটা পরিবারে সমাজে কোথাও ঠাঁই পায় না, অন্যদের কথা ভাবতে হয়, সেটা উনি করে যাচ্ছেন, ওনার সেই খেয়াল খুশির সঙ্গে তাল মেলানো যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে যা ইচ্ছা তাই, যা ইচ্ছা হচ্ছে তাই করছে, এবং যেমন করে উল্টে দেওয়ার ব্যাপার, কোনো ব্যাপারটা সোজা ব্যাপারটা উল্টে দেওয়া, সেটা তিনি করছে। এই যাচ্ছে তাই আর খেয়াল খুশি ব্যাপারের মোকাবিলা করতে গিয়ে আমার মনে হয় আমাদের দেশের রাজ্যের নাগরিকরা সেই মোকাবিলা করার মতন তাদের আর নেই। একদলের কথা আমি বলেছি, যারা ওই শতরঞ্জি টেনে নেওয়া হয়েছে বলে ওনার শতরঞ্জিতে আশ্রয় দিয়েছে। বিভিন্ন আমাদের কিন্তু অত্যন্ত ক্ষতি হয়েছে, নাটকের ক্ষতি হচ্ছে, সিনেমার ক্ষতি হচ্ছে, সঙ্গীত জগতের ক্ষতি হচ্ছে, সাহিত্য জগতের ক্ষতি হচ্ছে, এক কথায় সাহিত্য সংস্কৃতি জগতের ক্ষতি হচ্ছে। এবং দেশ উন্নয়নের ক্ষেত্রে এর পরের কথাটা আমার, এই ব্যক্তিরা যারা এইটা করতে পারতেন, সত্যিকার নকল বুদ্ধিমত্তা নয়, আসল বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারতেন যে নাগরিকরা, তাদের দিক থেকে সেটা আমরা পাচ্ছি না। সেটা হলো নজরদারি। এই যে যাচ্ছে তাই কাণ্ড, খেয়াল খুশি মতো কাণ্ড করা হচ্ছে, দেশের সবকিছু নিয়ে, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে একেবারে ওলট পালট কাণ্ড করে দেওয়া হচ্ছে। আর আমরা হয় রাস্তায় গড়াগড়ি যাচ্ছি, নতুবা এই সমস্ত আসর বসে কথা বলছি, আমরা কিন্তু খুব একটা কায়দা করতে পারছি না, তাকে কাবু করতে পারছি না, ওই খেয়াল খুশি মেজাজি ব্যবস্থা চলছে। আমার মনে হয় সেখানে একটা শূন্যতাও তৈরি হচ্ছে। শুধু যারা আছে তারা তাদের ঢুকিয়ে নিয়েছে এবং তাদের ক্ষেত্রগুলোকে শাসন বানিয়ে দিয়েছে, এটুকু নয়, একটা শূন্যতাও দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে। তুমি একটু বোধহয় উল্লেখ করছিলে বা আমাদের মনে আছে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময়, ওই সময় থেকে আমি বলা যায় এইসব আন্দোলনগুলোর কাজকর্মের সঙ্গে যুক্ত হয়েছিলাম, তো অধ্যাপনা করতে করতে। তখন আমি কিছু ভালো নাগরিকদের দেখেছিলাম, সত্যিকার তারা, তাদের মধ্যে আদর্শ বোধ ছিল, দায়বদ্ধতা ছিল, নজরদারির একটা ধ্যান ধারণা ছিল, যে এরা কি করছে। সিপিআই সরকার বা দলীয় ব্যবস্থাপনার তখন চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, শেষ হয়ে যাওয়ার অবস্থা, সেই সময়ই হাল ধরেছিল সিঙ্গুর নন্দীগ্রামের জনগণ, এবং সেই হালটা আবার তুলে নিয়েছিল কিছু নাগরিক। সেই নাগরিকদের সঙ্গে, সত্যিকার আসল নাগরিক আমি দেখেছিলাম, অনুপম তখন কয়েকজনের সঙ্গে আলাপ হয়েছিল, তাদের সঙ্গে হাত মিলিয়েছিলাম। সেই নাগরিকদের সঙ্গে ঢল নেমে এলো, অর্থাৎ ওই সরকারের পতন হয়ে যাচ্ছে, তরি ডুবে যাচ্ছে দেখে ঝপঝপ করে এই তরিতে এসে সবাই যোগ দিল। তাদের মধ্যে অনেকেই আজকে এখন ওই শতরঞ্জি কেড়ে নিয়েছে বলে অন্য শতরঞ্জিতে ঢুকে গেছে। এরা আমাদের কাছে লজ্জার ভূমিকা পালন করছে, এটাকে আমাদের বলতেই অত্যন্ত লজ্জাজনক। কিন্তু যাদের আমি দেখেছিলাম ওই সময়ে যথাযথ আদর্শ বোধ নিয়ে ঝাঁপিয়েছিলেন আন্দোলনে, সেই মানুষগুলো কিন্তু মারা গেছে।
চলে গেছেন, বয়স হয়ে গেছে। আমার বয়স এখন ৭৬, তারা আমার থেকেও প্রবীণ ছিল সেই সময়, কত বছর আগে কথা বলা। তো তারা মারা গেছেন, অনেকেই মারা যাওয়ার ফলে একটা শূন্যতা তৈরি হচ্ছে। তাদের জায়গায় যারা, আমি দু একটা নাম করছি, আমি যাদের পেয়েছিলাম তাদের মধ্যে, ওই সময়ের আগে আমার যৌবন বয়সে পেয়েছিলাম যাদের, তাদের মধ্যে খুব মনে পড়ে আমার গৌরকিশোর ঘোষের কথা। নাটকের ক্ষেত্রে, সাহিত্য ক্ষেত্রে, এসব জায়গায় তুমি দেখবে বহু ব্যক্তিত্ব ছিলেন যারা কখনো রাজনীতির রং লাগাতে দেয়নি তাই। সত্যজিৎ রায়ের কথা ভাবো না, একদম। আমি তাকে ভুলি না। কিন্তু সত্যজিৎ রায়ের কথা ভাবো, তিনি যে কাজ করে গেছেন হীরক রাজার দেশে, তিনি কিনা বলে গেছেন আজকে, সব কথাগুলি প্রযোজ্য। তিনি তার সৃষ্টি সত্তার মধ্য দিয়ে সেগুলো প্রয়োগ করে গেছেন, কোনো গায়ে রং লাগানোর কোনো সাহস কারো ছিল না। এই ব্যক্তিত্বগুলো তো আমাদের এই বাংলায় ছিলেন। আমি পেয়েছি কাদের চিন্তা, গৌরকিশোর ঘোষ, জ্যোতির্ময় দত্ত, বুদ্ধদেব বসুর জামাই, সাহিত্যিক বুদ্ধদেব বসুর জামাই, গৌরী আয়ুব, আবু সঈদ আয়ুব, এদেরকে আমি একেবারে কাছ থেকে পেয়েছি। একটা শুধু ছোট্ট ঘটনা বলি, গৌরকিশোর ঘোষ, জ্যোতির্ময় দত্ত জেলখানায় তখন, ওই ইমার্জেন্সির সময় জেলখানা থেকে চিঠি পাঠিয়েছেন গৌরী আয়ুব দিদি তার অসুস্থ স্বামী নিয়েও, তিনি ওদের সমস্ত সহযোগিতা করতেন। আমরা তখন তরুণী বয়স, আমার তখন বয়স একেবারেই তরুণী বয়স। সেই সময় আমরা শুনেছি কথাটা, আমরা শুনেছিলাম কারো খুব গোপন ব্যাপার, চিঠি পাঠিয়েছিলেন জ্যোতির্ময় দত্ত গৌরী আয়ুব দিদিকে ওদের এই সমস্ত আন্দোলনমূলক কার্যকর এমার্জেন্সির ভিত্তিতে। তক্ষুনি পুলিশ এসে ঢুকেছে গৌরীর বাড়িতে। উনি কি করেছেন, চিঠিটা সঙ্গে সঙ্গে পড়ে নিয়ে মুড়ে ফেলে গিলে খেয়ে ফেলেছেন। এই আমরা এদেরকে পেয়েছি পাশে, একেবারে কাছে, ভালোবাসা, সবটুকু ভালোবাসা আমাদের জন্য নিংড়ে দিয়েছে। ফলে তার ফলেই না আজকে আজকে আমরা দেখতে পাচ্ছি, আসল নকল বুঝতে পারছি। এদের দেখেছি কাছ থেকে বলে গৌরকিশোর ঘোষ কোনো তুলনা হয় না মানুষের জন্য, একেবারে নির্লোভ ছিল। এদের দেখেছি, তার পরবর্তীতে এটুকু বলে শেষ করবো, এদের দেখেছি, কাছে পেয়েছি, এরা আমাদেরকে সত্যিকার শিখিয়েছে যে নাগরিক হতে গেলে নাগরিকের দায়বদ্ধতা, নাগরিক নজরদারি রাখবেন, নাগরিক ইনভলভ হবে। সরকার বিরোধিতা করতে, সরকার বলছি তখন ওরা সরকার দলের বিরোধিতা নয়, সরকারের বিরোধিতা করেছে, অন্যায় করলে রুখে দাঁড়িয়েছে, নিজেদের কষ্ট দুঃখের কথা কিছুতেই মেনে নেননি। আজকে যেটা হয়েছে সেইটা বলে শেষ করব, সেটা হচ্ছে একটা এই মানুষদের একটা শূন্য জায়গা তৈরি হয়েছে। অনেকেই মারা গেছেন, চলে গেছেন, তারপরে প্রজন্ম ধরে যে এই আসল বুদ্ধিমত্তাওয়ালা মানুষরা দেশের উপরে নজরদারি রাখবে, দেশের উপরে কারা, এই সমস্ত অযোগ্য লোকেরা, যোগ্য অযোগ্য শিক্ষককে একসঙ্গে করে দিচ্ছে যারা, তারা তো নিজেরাই অযোগ্য দেশ নেতা। সেই অযোগ্য দেশ নেত্রী নেতাদের ছুঁড়ে ফেলে দেবে এই ক্ষমতা নাগরিকদের আছে, সাধারণ মানুষের আছে। তো সাধারণ মানুষদের সামনে এরা একটা নজির রেখে দিতেন। আদর্শ নাগরিক কাকে বলে? দুটো শব্দ আমি ব্যবহার করছি, নজরদারি আর নজির। নজরদারি রাখতেন এরা, যারা সরকার চালনা করছে উপর থেকে, আসলে দল চালনা করে যারা, তাদের উপর। আর দ্বিতীয় হচ্ছে নজর রাখছেন এরা, সেই ভূমিকা পালন করছেন। সাধারণ মানুষরা বুঝতে পারছে কি করা উচিত, সাধারণ মানুষদের সামনে এরা নজির রাখছে, নজির রেখে দিচ্ছেন, দৃষ্টান্ত রেখে দিচ্ছেন যে কিভাবে এইদেরকে ঠিক ঠিক পথে কাজ করতে বাধ্য করতে হবে। কিছুতেই জনগণ স্বার্থ বিরোধী কাজ করা যাবে না। জনগণদেরও রাজনীতির মধ্যে ঢুকিয়ে নিয়ে আমরা এই দলের, ওরা ওই দলের, জনগণের মধ্যে ডিভিশন করে দিয়ে, ঐক্যবদ্ধতাটা নষ্ট করে দিয়ে, দেশ গাঁয়ের মানুষরা যে সাংঘাতিকভাবে লড়তে পারতেন, পঞ্চায়েত ব্যবস্থাগুলোতে একদম লোপাট হয়ে গেছে। অথচ পঞ্চায়েত কিসের জন্য ছিল? ক্ষমতার বিকেন্দ্রীকরণ। একদম। গ্রামের পঞ্চায়েত ব্যবস্থাকে এরা শেষ করে দিয়েছে। যাই হোক, আর লম্বা করছি না। এই নাগরিকদের মধ্যে যারা হতে পারতো আজকে সত্যিকার বুদ্ধিজীবী, নকল বুদ্ধিমত্তা নয়, আসল বুদ্ধিমত্তা নিয়ে, তাদের আমরাই, ধরো আমার একটা ছেলে বা একটা মেয়ে, তাকে যদি আমি বিদেশে পাঠিয়ে দিই যে তুমি লেখাপড়া শিখে এখানে থেকে কি করবে, এই দুর্ভোগের দেশে থেকে কি করবে, বিদেশে যাও। সমস্ত ছেলেমেয়েরা যারা আজকে 50-52 বছর বয়স, যারা তরুণ বয়সে বিদেশে গিয়ে রোজগার করে আছে,
এমনকি আমাকে মার্জনা করবেন সকলে, অমর্ত্য সেনের কথাও মনে হয়। অমর্ত্য সেনের মতন মানুষরাও, আর একজনও কৃষ্ণাদির ছেলে, তার নামটা আমার এক্ষুনি আর মনে পড়ছে না, কৃষ্ণা বসুর ছেলে, বসু, হ্যাঁ বসু পরিবারের, তিনিও তো কিছুদিন এখানে লড়ালড়ি করে চলে গেলেন বিদেশে, আবার চলে গেলেন, এসেছিলেন আবার লড়ালড়ি করে আবার চলে গেলেন। এরা যখন বিদেশে বসে বিদেশের বেশ ভারতবর্ষে জন্ম নেওয়া শ্রেষ্ঠ নাগরিক টাইপের ভূমিকা পালন করেন, তখন আমার মনে হয় ভারতবর্ষে বা আমাদের পশ্চিমবঙ্গের যে বাঙালি সমাজে বেশ উন্নততা তৈরি হলো, নাগরিকদের দায়িত্ব জ্ঞান সম্পন্ন আসল বুদ্ধিমত্তাওয়ালা নাগরিকদের শূন্যতা তৈরি হলো, এই মেধাকে বিক্রি করে বিদেশে গিয়ে ভোগের জায়গাটা তৈরি করে নিল, দুর্ভোগ এখানে পড়ে রইল, শূন্যতা তৈরি হলো। এই শূন্যতার জায়গা আর ভরাট হলো না, যার ফলে এই যারা যাচ্ছে তাই একদম তারাই করে